টাকা, অর্থবল, সব রকমের বল আছে ওর পিছনে। আর বলছে আমরা এই প্রজেক্টটা করব। আচার্যদেব কি বলবেন? এবার প্রধান আচার্য কি বললেন তখন? তিনি বললেন, "দেখেন, আমি এখানে বসে আছি, আমার বউ এখানে বসে আছে। আমি যদি বলবো আমার বউ যা করবে আমি তাই করব, ও যদি বলবে আমি যা করব ওই করবে, তো বাড়িতে কন্টিনিউয়াসলি একটা তুতু বেমে যাবে। আর বাড়ির কাজগুলো হবে না। আমি যদি স্বামী হয়ে স্বামীর দায়িত্বগুলো বুঝে পূরণ করি, ও যদি স্ত্রী হয়ে ওর কাজগুলো করবে, আমরা পরস্পরকে পরিপূরক হব আর বাড়িটা ভালো চলবে। আমি বুঝি সমাজেও ঐরকম। পুরুষ পুরুষের কাজ দায়িত্ব বুঝে বৈশিষ্ট্য বুঝে পুরুষ মাফিক কাজ করবে, আর নারী নারীর বৈশিষ্ট্য বুঝে নারীর মাফিক কাজ করবে, তখন সমাজও ভালো চলবে।" কিরকম সাহস লাগে আপনি ভেবে দেখুন। এই কথাটা ওখানে বলতে, এই কথাটা শোনার পর ও অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর এদিক ওদিক করে ওর চোখে দেখছি আমরা একটা আম, একটা আহ, রাগের ভাব, কারণ ও গ্রহণ করে না। ও কিছু বলতে চেষ্টা করছে, কিন্তু আজকাল এরকম বলে আগে বলে ও ডাইরেক্টরটা ওকে হাত দিয়ে থামালো, বলে থাক। তারপর আচ্ছা যে আধ কথা আগে বললেন, আধ কথা সমাজের কথা পরে বললেন। তারপরে ডাইরেক্টর একটু ভেবে বলল, আপনি ঠিক বলছেন, আমরা এই মুভির বিষয়টা পাল্টে দেব। তো দেখলাম এই যে ছোট উদাহরণে ওনার কি রকম সাহস, কি রকম, যেটা আমরা বলি মানে এরকম বীরত্বর ভাব না থাকলে মানুষ এরকম জায়গায় বলতে পারবে না। আর ক্ল্যারিটি অফ থট, একদম পরিষ্কার চিন্তা, আর নিষ্ঠাভাবে বিশ্বাস ঠাকুরের উপরে একদম এক কেন্দ্রিক হয় বিশ্বাস আছে বলে এরকম গাঢ় টান টানের মানুষ এরকম কথা বলতে পারে। তো আচার্য ওই দিনে ভুলে ওখানে আমরা যুবক যুবক ছেড়েছিলাম, আমাদের সামনে একটা বড় উদাহরণ রাখলেন। পরেও ভাবি তিনি এখন আচার্য বলছেন, আহ তাকে বলেন, যখন মানুষ ঈশ্বরের মতন হয়ে ওঠেন, ওর সর ঐশ্বর্যই দেখা যায় ওর মধ্যে। আমরা যা যা গুণ সব বলি, ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য, এক একটা গুণের আমরা অনেক অনেক উদাহরণ আছে দেবেন বলতে পারি। আহ, আমি ওই দিন দেখলাম। আর ওই দিন এটা কথা গেল। আরেকটা ঘটনা বলি। আহ কিছু বছর পর আচার্য দেবের আশীর্বাদে আমার আউট অফ টার্ন আমাকে তিনি সপ্রতি ঋত্বিক পাঞ্জা আশীর্বাদ করেছেন। তখন আমার বয়স মাত্র 27। আমি তারপর প্রতি বছরই 3-4 বার দেওঘর যেতে আরম্ভ করলাম। আর এটা হবে আম, ধরুন 2004 কি 5। তখন কি হতো, আমাদের যে কর্মী সম্মেলনী হতো দুটা ভাগে হতো। আগে পৌল সম্মেলনী হতো, সন্ধ্যার সময় আঞ্চলিক সম্মেলনী হতো, আর তারপরের দিন কনক্লুডিং ডেটা হতো। এই আঞ্চলিক সম্মেলনীতে বিভিন্ন রাজ্যের বা বিভিন্ন এলাকার গুরু ভাইরা যারা এসেছে কর্মীরা এক একটা গুট হয়ে বসতো। আর মেজদা তিনি ওটা প্রায় প্রিসাইড করতেন। আর বর্তমান আচার্যদেবও এসে বসতেন। আর বিভিন্ন এলাকা থেকে কর্মীরা দাঁড়িয়ে ওদের কি কাজ হয়েছে বা কোন রকমের অসুবিধা আছে এরকম গুলো ব্যাখ্যা করতেন। আর প্রায় কার্তিক সরকার দা, যিনি তখনকালীন সেক্রেটারি ছিলেন, তিনি উত্তর দিতেন যদি বা মাঝে মাঝে বর্তমান আচার্যদেব তিনিও বলতেন। মেজদা অনেক কমই বলেন। মেজদা অনেক কম, মাঝে মাঝে মেজদাও কিছু ইনপুটস দিতেন। ইন জেনারেল কথাগুলো অনেক পজিটিভ হতো। ইন জেনারেল আমরা এটা করছি, আমরা সেটা করছি, বা আবেদন আপিল হতো, আমাদের মন্দিরের কাজ এত এগিয়েছে, এটা হবে, এরকম হতো। মাঝে মাঝে কিছু কমপ্লেনও শোনা যেত। একবার কি হলো, ওই ওই সত্রে কি হলো, নর্থ ইন্ডিয়ার আহ, এলাকা ছিল, ওর মধ্যে একজনকে দাঁড়িয়ে বাংলায় কিন্তু বললো কি, আমরা আহ, অনেক মিলিয়ে বিভিন্ন স্রোতে গিয়ে ঠাকুরের জন্য ভিক্ষা করে টাকাগুলো জমা করি, আমাদের অ্যাকাউন্টে জমা হয়, কিন্তু টাকা বেরোয় একজন দুজন মানুষ, আর আমরা কেউ হিসাব টিসাব জানি না, কি কত গিয়েছে, কত জমা পড়েছে, আর কত বেরিয়েছে, এরা জানাবে না। কথা বললো। তারপর ওনার কথায় যোগ করে আরেকজন দাঁড়িয়ে ওই কথাটা বললো একটু এগিয়ে। আর তারপর আরেকজন থার্ড আদমি বলল। আর বলতে বলতে তারা বললো আমাদের অধিকার আছে,
আ আমরা যখন জমা দিচ্ছি আমাদের সব জানা অধিকার আছে কি কে টাকা বের করছে আর কোন উপায়ে খরচ করছে। এরকম বলতে, বলতে একটু উত্তেজনার সঙ্গে বলল। আর এইসব শুনে, শুনে কার্তিক সরকারদার চেহারাটা একটু রেগে, রেগে যাচ্ছে। তারপর তিনি দাঁড়ালেন। তিনি দাঁড়িয়ে ওনাকে উত্তর দিতে হবে। তো তিনি উত্তর দিলেন, "তোমরা সব হিসাব জানতে চাইছো। আর আর বলল কি ঠাকুরকে অর্ঘ্য দিচ্ছে মানুষ আর বলছে কি আমরা হিসাব হিসাব চাইবো। আর যাদের আ যাদের পারমিশন দেওয়া হয়েছে বা অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে ওদের টাকা নিয়ে গিয়ে ইষ্টে কাজে খরচ করে। আর তোমরা কি হিসাব চাইবে?" আর ওই কথার মধ্যে আম ইষ্টভূতি নিয়েও কেউ কিছু বলেছিল। ইষ্টভূতি টাকার ডিটেইলস চাই বা অনলাইনের বিষয়ে তিনি তো তখন তো অনলাইন কিছু ছিল না। আর কার্তিক সরকারদার একটু অনলাইন বিষয়ে ধারণা বিভিন্ন ছিল। তিনি ভাবতেন কি যদি কেউ অনলাইন কিছু পাঠায় তো সারা বিশ্বই জানতে পারবে কি কে পাঠিয়েছে, কত পাঠিয়েছে। ঠাকুরকে ইষ্টভূতি ভোগটা দিচ্ছ আর সারা বিশ্বকে তোমরা ঢং করে বলবে যে আমি ইয়ে দিয়েছি, সে দিয়েছি। আর বলতে, বলতে ওনার চেহারাটা একদম ব্ল্যাক তম একদম লাল হয়ে গেল। তো বললেন, "তোমরা কানুন পড়েছো, ল পড়েছো, 1961 ইনকাম ট্যাক্স অ্যাক্টের এই ক্লজটা পড়েছো? কি লেখা আছে? কার অধিকার আছে?" এরকম তিনি একটু বলতে, বলতে জোর বললেন। আর একদম এত জোরে বললেন, এরকম জোরে বলা কর্মী সম্মেলনে আমরা কখনো দেখিনি, কখনো এরকম হয়নি। বলার পর একদম নিস্তব্ধ সাইলেন্স, পিন ড্রপ সাইলেন্স। না জেনারেলি কর্মী সম্মেলনে কি হয় কত ইম্পোর্টেন্ট সত্র চললেও কেউ খাসছে, কেউ করছে। আমি এত সাইলেন্স কখনো দেখিনি। অনেক বয়স্ক মানুষরা আছে। কার কাশি-টাশি বেরোয় হয়। একদম পিন ড্রপ সাইলেন্স কতদিন ওই কাছাকাছি ধরুন 30 সেকেন্ডস হবে, ১ মিনিটও হবে না। কিন্তু এখন একদম পিন ড্রপ সাইলেন্স। সব চুপচাপ স্তব্ধ হয়ে আছেন। আর ওই সময় বর্তমান আচার্যদেব তিনি মাইকটা নিলেন আর একটা বাক্য বললেন, ছোট বাক্য। তিনি বললেন, "আচ্ছা অর্থের আলোচনা অনেক হলো। এখন পরমার্থের আলোচনা হোক।" শুধু এটা বলার সঙ্গে, সঙ্গে কমপ্লিট আ ক্রাউড সবাই জোরে হেসে উঠল। কার্তিক দার যো এত উত্তেজিত হয়ে গেছিলেন তিনিও একদম calm down হয়ে গেলেন। যারা বসেছিল তারাও একটু নিবেদন করে বসলো। আর উইদিন 1 সেন্টেন্স মানে এক এক কিছুক্ষণ মধ্যেই এত গম্ভীর এনভায়রনমেন্ট টা আবার হালকা-ফুলকা হয়ে গেল। তো এটাকে যে বলা হয় ডিসিপেটিং টেনশন। আমি এখানে বড় কোম্পানিতে ভালো পজিশনে থাকি। আমাদের মাঝে ম্যানেজমেন্ট ট্রেনিং গুলো হয়। তো ডিফিউজিং টেনশন ওটাকে নিয়ে আমাদের ম্যানেজার গুলোকে কত ট্রেনিং দেওয়া যায়। মাঝে ডিসকাশনস এ এমন টেনশন হয়ে যায়। মানুষগুলো স্ট্রংলি ওপিনিয়নেটেড নিজের মন্তব্যটা যেটা হয়তো ছাড়তে ইচ্ছে নেই। আর যখন এরকম কোলিশন হয় সবাই ইন্টেলিজেন্ট। নিজের পক্ষ থেকে দৃষ্টি থেকে উভয় সব ঠিকই বলছে। এইরকম কনফ্লিক্টিং সিচুয়েশন এ কিরকম মিডিয়েট করে যে উচ্চ লেভেলের ম্যানেজারটা সিচুয়েশনটাকে টেনশনটাকে ডিফিউজ করবে। ওর জন্য কতগুলো কায়দা কৌশল মানুষকে শেখানো হয়। আর আমি দেখলাম আমার বর্তমান আচার্যদেব তখন ওনার বয়সও কম। কিন্তু মানুষগুলোকে সামলার জন্য, ওনাকে ম্যানেজ করার জন্য এই যে ইনবর্ন এবিলিটি আছে, ওটা কত সহজে তিনি এত গম্ভীর সিচুয়েশনকে বিনিময় করতে পারলেন, ডিফিউজ করতে পারলেন। তার কারণ ওর আমি বেশি ওর পিছনে মূল আছে ভালোবাসা। তিনি ঠাকুরকে এত ভালোবাসেন কি ঠাকুর আমার প্রাণ। আর ঠাকুরকে নিয়েই সব। আমি যদি ঠাকুরকে এত ভালোবাসি, ঠাকুরের কোনো মানুষকে আমি পর বলে ভাবতে পারি না। ও সবাই আমার। ওর একজন পূর্ব দিকে তাকাকে বলছে, "সূর্য অনেক রোদ কাটছে।" আরেকজন পশ্চিম তাকিয়ে বলছে, "সূর্যকে আমি দেখতে পাচ্ছি না।" উভয় ঠিক। একদম আলাদা স্টেটমেন্ট। কিন্তু উভয় ঠিক। নিজের দৃষ্টিতে ওরা সবাই কিন্তু ঠাকুরকে সেবা করতে চাইছে। তিনি কাউকে অপছন্দ করে না, কাউকে ঘৃণা করে না। সবাইকে নিজের ভেবে বলে এরকম ডিফিউজ করতে পারে না। অবশ্য মানুষ যদি কোনো বিরোধী স্ট্যান্স নিয়ে বা করে, তখন একটা একদম অজানা জায়গাতে গিয়েও মানুষ যখন ঠাকুরের কথা থেকে বিপরীত কিছু বলছে, ওকেও বলে ঠিক করতে পারছে। আর নিজের মানুষরা যদি কিছু ভুলভাল বলবে বা করবে, ওনাকে ঠিক আটকানোর উপায় ওনাকে জানা। কখন চোখ বড় করে দেখিয়ে, কোনো একটু শব্দ বড় করে বা কোনো মিষ্টিভাবে বলে, কখন হাসিয়ে টুসিয়ে বলে যে যোন সময়ে যে উপায়তে বললে আ ওটা ঠিক কাজ করবে, তিনি ঐরকম কাজ করে মানুষকে ঠিক পথে রাখেন। কিন্তু মূলে থাকলো ঠাকুরকে ভালোবাসা। আর এই ভালোবাসা থাকলে ভালোবাসার টানে
সব রকমের উপায় সুঝিয়ে দেয়। আমি একবার ওনাকে জিজ্ঞাসা করছিলাম, তো তিনি বললেন, "এ তো ওরা দয়া, কিন্তু মেইন ঠাকুরের প্রতি ভালোবাসা থাকলেই কখন সময় কি হয় এটা ভালো জানা যায়।" আরেকটা ঘটনা বলি। আম আচার্যদেবের নতুন, নতুন বিয়ে হয়েছে। আমার যখন বিয়ে হলো, তখন তিনি আমাকে বললেন, "দেখ, বিয়ের পর যাবি ব্যাঙ্গালোর, ওর আগে আম দীক্ষা দিতে বেড়াবি, সৎসঙ্গে যাবি। যেখানে যাবি নিজের বউকে সঙ্গে নিয়ে যাবি। ও ১ম কয়েকদিন সব ইষ্টকর্ম তোর সঙ্গে থাকলে ও জানবে কি তুই কি কাজ করি।" আর ঠিক, আমরা তো এত কম কাজ করি। কি করি? চাকরি তো যাই, সৎসঙ্গ কাজ বললে মান্থলি বা উইকলি সৎসঙ্গ হলো, ওটা গিয়ে বসি। যদি কেউ বলে তো ঠিক আছে আপনি আগে বসেছেন, এটাকে তো বলে ওটা করি। অধ্যক্ষতা করি বলাও একটু আ বাহুল্য। এত বড় কিছু নেই। সৎসঙ্গে বসি, যোগদান করি। দীক্ষা কাজ তখন ভালো চলতো। মহাদীক্ষা দিবস মাঝে, মাঝে হতো। তো ওখানে বড় জোরে দীক্ষা হতো, দীক্ষার কাজে যাই। ওনাকে নিয়ে গেলাম কয়েকবার, দেখলো। বিভিন্ন জায়গায় গিয়ে দীক্ষা হতো। আজকাল একটু বদলে গেছে। এত মাস দীক্ষা হয় না। বিভিন্ন রকমের জায়গাতে গিয়ে হালকা-টালকা ফুর্তি দীক্ষা আর হয় না। তিনি উনার বিয়ের পর বড় বৌরানী মাকে বিভিন্ন জায়গায় গিয়ে দেখাচ্ছিলেন। তো উনার বিয়ের পর যখন ১ম উৎসবটা হয়, উৎসব সময় অনেক মানুষ জমা হয়। আর philanthropy অফিসের যে উপরের ফ্লোরটা আছে কম্পিউটারাইজড সেকশন, ওখানে লম্বা, লম্বা লাইন হতো। আজকাল অনেক কিছু বদলে গেছে। কারণ অনলাইন হওয়ার পর থেকে এই যে ভলিউম অফ ডিপোজিট উৎসব টাইমে এত বেশি হয় না আর। আর এই বিরাট বড় আ philanthropic অফিসটাও সবসঙ্গে কমপ্লিটলি খোলা লাগে না। এত বড়, বড় কিউস হয় না, এসব হয় না। তখন কিন্তু হতো, অনেক ভিড় হতো। মানুষগুলো সব জমা থাকতো। আম তখন এত মানুষ ওখানে দাঁড়িয়ে আছে, তিনি হঠাৎ কিনা বড় বৌরানীকে নিয়ে চলে গেলেন। সবাই জয়গুরু, জয়গুরু। সবার খুশি। আচার্যদেবকে দেখলেই খুশি। এমন দেখবেন, এখন আপনারা যদি আশ্রম যাচ্ছেন আর কোথায় দাঁড়িয়ে আছেন, হঠাৎ কিনা অবিন্দা চলে আসেন। যেমন অবিন্দা চলে আসার সঙ্গে একটা আ ইয়ে হয়ে যাবে না? একটা ইয়ে হবে, মানুষগুলোর মুভমেন্ট হবে। আর উনাকে দেখে হঠাৎ কিনা সবাই হর্ষোল্লাস হয়। অবিন্দা চলে এসেছেন, অবিন্দাকে জয়, জয় বলে আমরা গিয়ে লাইনে দাঁড়িয়ে গিয়ে ওখানে প্রণাম করতাম। আর এখানে কাজে লাইনে দাঁড়িয়ে আছি আর তিনি ডাইরেক্টলি চলে এসেছেন। তো সবাই করতে, আর কাউকে তিনি জিজ্ঞাসা করবেন কেমন আছে? ওর তো মানে আশ্রম যাওয়ার ডাবল লাভ হয়ে গেল বলবে, মাল্টিপল লাভ হয়ে গেল। আমাকে জিজ্ঞাসা করলেন। মানুষও এরকম। তো আচার্যদেব হঠাৎ কিনা বড় বৌরানীকে সঙ্গে নিয়ে এসছেন। যারা দেখেছেন প্রণাম ওখানে, আর ওখানে লাইনে দাঁড়ার সময় বলা হয় মাথা নামিয়ে প্রণাম করবে। লাইনে দাঁড়িয়ে আছো, তোমরা আছো, অনেক লাইন-টাইন আছে, ভিড় আছে। দাঁড়িয়ে, দাঁড়িয়ে সবাই জয়গুরু করছে, ও করছে, ও করছেন। আর কাউকে তিনি জিজ্ঞাসা করছেন এবং করেছে। একজনকে জিজ্ঞাসা করলেন, "তোমার দীক্ষা কত হয়েছে?" তো নাম্বারটা বলল। কি আগে উম ধরুন 125, আমি এক্সাক্ট নাম্বারটা জানি না। ধরো ১২৫ হয়েছে বলল। তো তিনি বললেন, "তুমি ঠিক মতন কাউন্ট করেছো?" তো বললে, "আজ্ঞে হ্যাঁ।" তো বললেন, "আবার দেখে নেবে।" এটা বললেন আর চলে গেলেন। আর তারপর এমন সবাইকে কিছু, কিছু জিজ্ঞাসা করে তিনি গিয়ে বসছেন। আর উনার সঙ্গে বড় বৌরানীও বসছেন। আর মানুষগুলো লাইনে দাঁড়িয়ে একে গিয়ে প্রণাম করছেন। কারণ তিনি, আমি ভাবলাম পরে কি, যেমন আমাকে বলেছিলেন কি নিজের বউকে গিয়ে সব রকমের একবার দেখাবে, কি কাজ করছে ও জানবে। ওতে তিনি ওই সেম নিজের উপর এপ্লাই করে তখন ওটা আপনি করছিলেন। বড় বউ বড় বসে আছে, প্রণাম করছে। ওই সময় এই যে এসপিআর কে জিজ্ঞাসা করেছিলেন কত দীক্ষা হয়েছে, ও গিয়ে আঁঠিয়ে দাঁড়িয়ে বলল, "দাদা, আপনি ঠিক বললেন। আমি যখন আবার কাউন্ট করলাম আমার 128 ছিল। ৩ টে ৩ টে বেশি ছিল। আমি পরে খেয়াল করলাম আমি কাউন্ট তো করেছিলাম কিন্তু আসার সময় একটা সুযোগ পেয়ে এক জায়গায় দীক্ষাটা হলো, ওটা আমার মাথায় ছিল না। তো ওটা এড করার পর 128 হলো।" তো এরকম বলে আচ্ছা, আচ্ছা দা হাসলেন। ও যাওয়ার পর বড় বৌরানী জিজ্ঞাসা করেন, "এত মানুষ দাঁড়িয়ে ছিল ওখানে। তুমি ওই মানুষকে পার্টিকুলারলি জিজ্ঞাসা কেন করলেন কি তোমার কাউন্টটা ঠিক আছে কি নাই?" আর তো সবাইকে তো জিজ্ঞাসা করেননি, একজনকে জিজ্ঞাসা করলেন। তো আচার্যদেব একটু মৃদু, মৃদু হেসে বলছেন, "ওটা ওর এক্সাক্ট কারণটা আমি জানি না। কিন্তু যখন আমি ওই কাছ থেকে যাচ্ছিলাম, আমার মনে উঁকি মারলো এবং ঠাকুর বলছেন কি ওকে এটা জিজ্ঞাসা করতে। তার জন্য ওকে জিজ্ঞাসা করলাম।" তা আমার মনে হয় যে যারা ঠাকুরকে অন্তর থেকে ভালোবাসে, অন্তর থেকে। ওরে কোন সময় মনে যে উঁকিটা মারে, ওটা কিন্তু ঠাকুরকে যদি আমরা জাগিয়ে রাখি নিজের হৃদয়ে, তখন ওই উঁকিটা তিনি মারেন। ঠাকুর সত্যানুসরণ নিজের হাতে লিখেছেন,
তোমার যদি ঠাকুরত্ব জাগ্রত না হবে, তখন তোমার কিছুই হলো না, ফাঁকি দিয়ে ফাঁকি পাবি। ঠাকুরত্ব জাগ্রত রাখা মানে ঠাকুরকে নিজের মনে সবসময় জাগ্রত অবস্থায় রাখতে হবে। কিচ্ছু করার আগে আমি যদি করছি এই অবস্থায় মন, আমার ঠাকুর যদি থাকতেন, তিনি কি এরকম করতেন? কার সঙ্গে আমার মতভেদ হলো, আমি রেগে টেগে কিছু বলছি, ওর আগে একটু ভাবা ভাবা উচিত কি ঠাকুর যদি এই অবস্থায় থাকতেন, ঠাকুর কি ওইরকম বলতেন? এই কনসিয়াসনেসটা যদি থাকে, ধীরে 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 মানুষের চিন্তা, বলা আর করা, ও সবগুলো পরিমার্জিত হবে। ওর মাঝে একটা সত্তা এসে চলবে। আমি বলি এইটা আছে বাস্তবিক পরিবর্তন। সৎসঙ্গের পরিবর্তন সৎসঙ্গীকে দেখলেই বোঝা যায়। যত ধীরে যাবে ও ঠাকুরকে অন্তর থেকে কত ভালোবাসে, ওর চেহারা দেখলে, ওর চাহনি দেখলে, ওর কথাবার্তা শুনলে বোঝা যাবে কি ঠাকুরকে ভালোবাসছে। চাহনি তোমার মিষ্টি করো কথা, আহ, করো চলন তোমার মিষ্টি করো, গুছাও সবার ব্যথা। এটা ঠাকুরের কথা। আমার ঠাকুর আমাদের এত শক্তি দিয়েছেন। এক মানুষ যদি একটা সৎসঙ্গে ঠিক থাকবে, শুধু নিজের ব্যক্তিগত নেই, নিজের ছোট পরিবারের নেই, পরিবার, বৃহৎ পরিবার, পরিবেশের সবার মঙ্গল হবে, সবার ভালো করবে। একটা একটা সৎসঙ্গে আমি জানি কয়েকজন এরকম সৎসঙ্গীকে, তারা ঠাকুরকে ভালোবাসেন, তাই জন্য এত উপকারী হয়ে ওঠে নিজের পরিবেশের প্রতি। যে জায়গা ছেড়ে যাবে, এক একটা পড়োশি এসে ও ক্রন্দন করবে, বলে ভাই তুমি এখানে ছিল, তোর ট্রান্সফারের জন্য তুই চলে যাচ্ছিস, আমরা তো লাগছে আমার মানে এত বড় ফাঁক হয়ে যাবে আমাদের পরিবারে, ওটা কেমন পূর্ণ হবে। এরকম মানুষের ভাব হয়। ওদের অফিসের কালিগসরা তো সি অফ করবে, এ করবে, যা করবে, ইভেন পড়োশি সোসাইটি যেখানে থাকে ওইরকম ভাবটা আসবে। আর আজকালকে আমরা দেখি আরবান সোসাইটিসে বড় বড় বিল্ডিং, ফ্ল্যাটসে মানুষগুলো থাকে, নামের জন্য ওটা ফ্ল্যাট, কিন্তু ফ্ল্যাটের ভিতরে এরকম বৈভব থাকে বা এত বড় থাকে। যখন আমরা বড় হতাম, বাড়িগুলো ছোট ছিল, সিঙ্গেল ফ্লোর ছিল, বাড়ির আমনে সামনে জায়গা টাগা ছিল, ওটা ঠিক, কিন্তু ওই বাড়ির যত বৈভব ছিল ওর থেকে অনেক বেশি ফ্ল্যাটে। কিন্তু পড়োশিরা নামও জানে না, এরকম আছে। ওই আজকের আমরা দেখলাম কয়েকজন সংস্থা তৈরি হয়েছে ব্যাঙ্গালোরে, যারা মানুষকে সোশ্যাল ট্রেনিং দিবে। বলছে কি আমরা একটা সোসাইটিতে যাবো, আপনার সোসাইটিতে 120 ফ্ল্যাটস আছে, কিন্তু ওরা পরস্পর ইয়ে নেই, আপনি আমাদের একটা সুযোগ দেন, আমরা উইকেন্ডে গিয়ে ওখানে ক্লাস করব, আর ক্লাস করে মানুষগুলোকে বলবো কি আপনি যখন লিফটে বসেন আর লিফটে আর কেউ দেখা যায় তো ওর প্রতি স্মাইল করবে, ওটাও ট্রেনিং এর একটা পার্ট। আমি দেখে আছি, বলে মানুষগুলো কোথায় কোথায় বিজনেস প্ল্যান নিয়ে আসছে, শুধু স্মাইল করবে আর ওটা হবে, ওটাও মানুষ করছে না। আরে ঠাকুর বলেন কি পড়োশিরা যারা, ওদের পরিবারের বিভিন্ন ভিন্ন অঙ্গ, ওই রকম সোসাইটিতে যদি একটা সৎসঙ্গী যাবে, 1 মাসে প্রত্যেক পরিবারের মানুষের নাম টাম গুলো বলবে, কার কি অসুবিধা আছে বলবে। আরে মানুষের সঙ্গে মন থেকে মেয়ে থাকলে তো নিজের মনটা খুলে বলবে কি কার কি অসুবিধা আছে। এমন দেখলে লাগে মানুষগুলো বড় বড়, প্রত্যেক বাড়ির একটু ভিতরে যদি আপনি ঘুরে যাবেন, বিভিন্ন রকমের অসুবিধায় মানুষগ্রস্ত, বিভিন্ন রকমের দুঃখ কষ্টে মানুষ হয়ে আছে। বাইরে গিয়ে প্লাস্টিক স্মাইল দেবে, ওকে শেখাচ্ছে দেবে, কিন্তু মনটা কিন্তু ভারী ভারী আছে। দেখার জন্য খুব বড়, বাচ্চা ওখানে গেল, ওখানে আমেরিকায় গেল, ফোন করছে না। মেয়ে বড় হয়ে গেল, নিজের মন মোতাবিক বলছে বিয়ে করবে। আরে বিভিন্ন মানুষের বিভিন্ন রকম ইয়ে, কারণ দেশে ছেড়ে চলে আসলো, বললো 2 বছর কি আমি ছেড়ে এসেছি, আমাকে আমার ভাই আমার বোন সবাই বলছে বাবার কাছে কি ওকে আর সম্পত্তির কোনো ভাগ দেওয়া যাবে না। ওটা নিয়ে ব্যস্ত। আর যারা একটু আছে বলছে ইসলাম এখানে টাকা টাকা অর্জন করতে, ওখানে বাবা মা অসুস্থ বৃদ্ধ হয়ে গেছে, আমি কিছু করতে পারছি না। প্রত্যেক মানুষের জীবনে বিভিন্ন রকমের, আর মাঝে মাঝে দেখলে বোঝাও যায় কি ওর নিজের বোকামির জন্য হোক বা নিজের স্বার্থ তার জন্য এরকম ফেসে আছে। তবু কিন্তু এরকম মানুষ প্রতি আমরা যদি ঘৃণা করি, তো আমরা কাউকে সাহায্য করতে পারবো না। উল্টো ওকে আরো ভালোবেসে ধীরে ধীরে কায়দা করে করে ঠাকুরের কথাগুলো ধরাতে হবে। ঠাকুর বলেছেন এরকম কূট কৌশলী হতে হবে। কৌশলী হওয়ার জন্য কাউকে কি সময় কি বলা লাগে ওটাও জানা লাগে। সব সময় সবাইকে জ্ঞান দিলে হবে না, মানুষ গ্রহণ করবে না। তো এটা একটা ঘটনা বলি, হ্যাঁ, ওটা একবার কি হলো, আপনারা বোধহয় অনেকেই ননীগোপাল চক্রবর্তী দার নাম শুনেছেন। হ্যাঁ, তিনি সৎসঙ্গের সেক্রেটারিও ছিলেন, আর সেক্রেটারি হওয়ার অনেক আগে তিনি খুব ভালো রান্না করতেন। তো ঠাকুরের জন্য
ওনার রন্ধনশালাও কাজ করতেন অনেকদিন। ঠাকুর যাওয়ার পর আম আ শ্রী, শ্রী বড়দা আচার্যদেব হলেন। বড়দার সময়ের এটা কাহিনীটা। তো তখন ননীগোপাল দা অলরেডি সেক্রেটারি হয়ে গেছেন। তো তিনি ওনার কথা মোতাবেক তিনি সকালবেলা এসে বড়দার কাছে বসে উম দৈনিক কথাবার্তার সারাংশটা দিতে নিয়ত হয়েছে। যখন ভিড়ভাড় হয়, উৎসব হয় তো লম্বা বসতেন। বাকি টাইমে ০.৫ ঘন্টা ৪৫ মিনিট বসলেও অনেক কিছু হয়ে যেত। তো তিনি এরকম একদিন সকালবেলায় হয়েছে অ্যারাউন্ড 10 ১০টা ১০:৩০ মধ্যে হয়েছে। বড়দার কাছে নিবেদন করল কি আমি এখন বাড়ি যাব। প্রণাম করে তিনি যাচ্ছেন। নিজের বাড়ি যাওয়ার সময় দেখলেন একজন মানুষকে আর অজানা মানুষ, বোধহয় যাত্রী কেউ, আশ্রমের রেগুলার ভিজিটরও নয়। ও এসে এইদিকে ওইদিকে এবং তাকাচ্ছে কিউরিয়াসলি। তো জিজ্ঞাসা করল কোথায়? জানা গেল ১ম বার এসেছে। একজন যাত্রী বা সৈলানী। ও এসেছিল ঘুরতে আ বৈদ্যনাথ ধাম। ওখান থেকে কিছু খবর পেয়ে চলে এসছে বোধহয়। তো তিনি হঠাৎ কিনা ওই যে নতুন মানুষ এসেছে। ঠাকুর তো মানুষ কাঙালি। মানুষকে দেখলে ভালোবাসতেন। তো বললেন, "ঠিক আছে ঠাকুরের কাজ করব।" তো ওই মানুষকে ধরে ওকে দেখাচ্ছেন, "এই আমার ঠাকুরের মূর্তি, এটা আমার ছড়ার ঘর, এটা ছিল এ ঘর।" আর বিভিন্ন জায়গায় ঠাকুরের এসব জায়গা দেখে মেমোরিয়া আছে। ওকে ঘুরিয়ে টুরিয়ে দেখাদেখি করে অলমোস্ট 45 মিনিটস। মেমোরিয়ার ভিতরে ঢুকলে তো টাইম লাগে। মেমোরিয়া দেখেছেন, তখন তো ছোট জু ছিল। জু দেখিয়ে ওই রাস্তা দিয়ে বড়দার কাছে নিয়ে আসলেন। বললেন, "এই মানুষটা এসেছে পেলাম, আর ওকে বিভিন্ন জায়গায় দেখিয়েছি।" বড়দা দেখলেন আর বড় জিজ্ঞাসা করলেন, "এই তুই কিছু খেয়েছিস?" তো বলল, "না।" তো বড়দা আগে বললেন, "ওকে গিয়ে খাওয়ার ব্যবস্থা করো।" বড় আনন্দদায়ক তো তখন তো হতো মনমোহনী ধাম কাছে। কিন্তু এরকম ছোট আনন্দদার পিছনে হয়, তো ওখানে গিয়ে খাওয়া যায়। ওকে খাওয়ার সময় বোঝা গেল ও বলল নিজের কাহিনী কি, "আমি এসেছিলাম বদ্রীনাথ ধামে, আমার কিন্তু পার্স ব্যাগ সব চুরি হয়ে গেল। আর আমি দুদিন ধরে কিচ্ছু খেতে পারিনি। আমি জিজ্ঞাসা করছি যে হোটেলে গেলাম, বললাম কি আমাকে কিছু খেতে দাও। তো রাগ করে আমাকে বের করলো, যদি ফ্রিতে খাবার আছে এখানে খাওয়া পাওয়া যাবে না। ওই সৎসঙ্গ আশ্রম যাও, ওখানে ওখানে ফ্রিতে খাওয়া দেয়।" তো ওই আশায় কি আমি কিছু খেতে খেতে পাবো আমি এসেছিলাম। তো এই কথাটা যখন আমার নন্দিদা নিজেই গিয়ে বড়দার কাছে বললেন, তো বড়দা বললেন, "সবসময় ভালো কথাটি", বড়দা একটু ঠাকুরের বাণী দিয়েও বললেন, "সবসময় সবার কাছে যে যাজন করে ওকে জ্ঞান দেব ওটা নেই। মানুষের কি প্রয়োজনটা আছে ওটা আগে বুঝে ওটাকে পূরণ করতে হবে। তখন মানুষ শুনবে।" তো ওই কথাটা শুনে তারপর ওই মানুষটা হয়তো দীক্ষা-টিক্ষাও নিয়ে গেল। আশ্রমে এরকম সৎকার পাওয়ার জন্য বলে মনের কথা বুঝবে কে? যিনি বসে আছে ওখানে। ওকে দেখে সঙ্গে বড়দা বললেন, "আগে ওকে খাওয়ায় নিয়ে আসো।" তারপর ওর আশ্রমে বসলো উঠলো। বোধহয় আশ্রমের একটু আর্থিক সাহায্য পেয়ে বাস টিকেট-ফিকেট খরিদ করে ও গ্রামেও গেছে। তো আমি বলি সৎসঙ্গের হওয়া লাগে ঐরকম। আমরা মানুষকে ঠিক ভালো যদি না বাসতে পারি, তো কার কি প্রয়োজন আছে ওটা বোঝা যাবে না। আর ধীরে নিজের টানের শক্তিটা এমন করতে হবে কি মানুষ মুখে ব্যক্ত না করলেও যেমন বোঝা যায়। ওর চোখ, ওর ভাব, ভঙ্গিমা, বডি ল্যাঙ্গুয়েজ বলে ওটা দেখেই বোঝা যায় কত কে প্লেজেন্ট আছে বা ওকে কোন একটা আ মনের কথা ওকে বিষাদ সৃষ্টি করেছে, ওগুলো জানা যাবে। ধীরে আমরা দেখি ধীরে এটা প্রত্যেক মানুষের একটা আমাদের কয়েক পয়েন্ট গুলো থাকবে। আমরা ওকে বলি পয়েন্ট অফ ইনফ্লেকশন। যখন হঠাৎ কিনা একটা বড় পরিবর্তন হবে আর মানুষকে জানা যাবে। এরকমও সম্ভব আছে। কিন্তু মেক্সিমাম ট্রান্সফরমেশন যেগুলো হয় ওগুলো গ্র্যাজুয়াল হয়। ওটা কখন হয়ে গেলেও মানুষ জানা যাবে না। যেমন আমার বাচ্চাটা বড় হচ্ছে। বাচ্চাটা ছোট ছিল, শিশু ছোট ছিল, বড় হচ্ছে। ওর হাইট আমার থেকে ১ দিন বড় হয়ে গেল। কোন দিন হলো জানা যাবে না। কিন্তু দেখি বাচ্চাটা তো ছোটই আছে, বড় হচ্ছে। একদিন দেখলাম কি বাচ্চা বড় হয়ে গেছে। কিন্তু যারা ১ বছর ২ বর্ষে আছে বলে, "আরে লাস্ট ইয়ার এসেছিলাম, এসেছি আমি দেখছি ও অলরেডি ৭-৮ ইঞ্চি লম্বা হয়ে গেছে। ওর গ্রোথ স্পার্ট হয়েছে।" যারা কন্টিনিউয়াসলি দেখছে ও তো জানতে পারবে না কখন হলো এক্সাক্টলি। এগুলোকে বলা হয় পয়েন্ট অফ ইনফ্লেকশন। ওদের পিছনে একটা বিরাট বড় ম্যাথমেটিক্স ও আছে। তো নিজের বিষয়ে মানুষ জানে। আমি তো আমার মনকে জানি, আমার ভাবটা সবকিছু নিয়ে তো আমি। আমাদের যে মন ভিতরে এই যে ছোট পরিবর্তনগুলো হচ্ছে, ওটা গ্র্যাজুয়ালি হচ্ছে। আর যদি ঠাকুরকে আমরা ভালোবাসি, ওরা অবশ্যম্ভাবী হবে। এই সামান্য মানুষ ধীরে করে কখন যে মহামানব মতন হয়ে গেছে, ওটা আমরা জানতে পারব না। বাট
আমাদের কনসিয়াসলি সাবকনসিয়াসলি ঠাকুরকে মেনে চলতেই হবে। আর মাঝে মাঝে অনেক টেস্ট পরীক্ষা হবে, অনেক পয়েন্টস অফ ভিউ আসবে। অনেকগুলো কথা আজকে মানে ঠাকুরের কি বলো, আমি তো আমার আমার জীবনে, ছোট জীবনে আমি যা লক্ষ্য করে দেখেছি, যা কিছু পেয়েছি সব ঠাকুরের দয়ায় পেয়েছি, যা কিছু পেয়েছি। যখন মাঝে মাঝে জীবনে হঠাৎ করে কোনো কষ্ট মতো জিনিস হয়েছে, আর তো পরে দেখি যেটা লাগলো সেটব্যাক মতন, ওটা ব্লেসিং ইন ডিসগাইজ। ওনার আশীর্বাদ ছিল ওর পিছনে। আমি একটা ছোট ঘটনা বলি। আহ, আমি গুগল কোম্পানিতে কাজ করতাম, খুব ভালোই কাজ করতাম, আর ভালো পজিশনেও ছিলাম। আমার একবার তেমন হলো, লেগে লেগে আমার র্যাঙ্কিংটা বা রেটিং যে দেওয়া হয়, সব থেকে ভালো রেটিং যা মানুষের পাওয়া যায়, ওটা কনজিকিউটিভলি 3 টাইমস পাওয়া গেছে। এগুলো সব সায়েন্স কি, প্রমোশনটা একদম পাকা হবেই হবে। আমি প্রমোশন আশা করছি, আর জানা গেল ওই দিন সকালবেলায় কি আমাদের কমপ্লিট ইউনিটটা গুগল বন্ধ করে দিয়েছে। আমি, আমার ম্যানেজার, আমার টিমে যে ছিল 50 জন, আমরা একটা টিমে ছিলাম, কমপ্লিট টিম ফোল্ড আপ হয়ে গেছে। সবাইকে বলা হলো কি তোমাদের আমরা 1 মাস দিচ্ছি, 1 মাস মধ্যে যদি পারো তো গুগল ভিতরে আরেকটা চাকরি খোঁজো বা কোম্পানিতে বেরোতে হবে। তো আমি হঠাৎ কিনা ওটাকে না গ্রহণ করে রিয়াক্ট করলাম। আমি বললাম কি না, এমন কেমন হবে? তা মানে হাউ ক্যান ইউ জাস্ট ডিসাইড দ্যাট ওদের কিছু টু সাম গাইডেন্স, তোমরা পার্থ দেখো নি, পোটেনশিয়াল দেখো নি, এরকম হবে না। আই ট্রাই টু রেজিস্ট, যেটা অবশ্য পরে বুঝলাম ওটা ঠিক ছিল না। রেজিস্ট না করে টাইম লাগালে হতে হয়ে যেত। তো ভেবে ভেবে গেলাম, আমি পরে শেষের টাইমে আরেকটা টিমে পেলাম, কিন্তু আমার পজিশন একটু ডাউন হলো। আর তখন মন খারাপ হলো। জয়গুরু। জয়গুরু, টাইম হয়ে গেছে। জয়গুরু কি বাড়িটা টাইম হয়ে গেছে আজকে? আজ্ঞা টাইম সময় হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তো এই ঘটনাটা থাক আজকে, আজকে এখানে রাখবো। আর যখন কোনো সুযোগ হয়তো বলবো। তো আপনার সবার মঙ্গল কামনা করি। আমরা সবাই অত্যন্ত ভাগ্যশালী, এই যুগের পুরুষোত্তমকে আমরা জীবনে পেয়েছি। ওর থেকে বড় জিনিস নেই। তো পুরুষোত্তমকে বোঝার জন্য আচার্য কেন্দ্রিক হওয়া লাগেই লাগে। সবার কাছে এই প্রার্থনা কি ঠাকুরকে একদম নিষ্ঠা সহ আচার্য কেন্দ্রিক হয়, ইষ্টপরায়ণ হয়, জীবনে এগিয়ে চলুন। সব দিক দিয়ে উদ্বোধন হবে। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। বন্দে পুরুষোত্তমম। জয় গুরু। জয় গুরু।